ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তাহলে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ এইসিসি যে কোশ্চেনটা আমরা আগে সলভ করেছিলাম এমবিবি ইউনিভার্সিটির, সেটার সেকেন্ড পার্টটা অর্থাৎ পার্ট 2 আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে 41 থেকে 80 আছে এই কোশ্চেনে। 41 নাম্বার কোশ্চেনটা, ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ আর দ্য টু আর্টিকেলস ফর দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন দুটো আর্টিকেল আছে যেগুলো পরিবেশ সংরক্ষণের জন্য বা পরিবেশকে বাঁচানোর জন্য রয়েছে। তাহলে এখানে দেখো অপশনগুলো আছে আর্টিকেল 41A and 50G, আর্টিকেল 48A 51AG, আর্টিকেল 28AG and 43A, নান অফ দিস। তাহলে এই অপশনগুলোর মধ্যে কারেক্ট অপশন কোনটা? একটা হচ্ছে বি, যেটা অপশন আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেল 48A আর 51AG। তাহলে আমাদের ভারতীয় সংবিধানে পরিবেশকে রক্ষা করার জন্য যে দুটো আর্টিকেল আছে সেগুলো হচ্ছে আর্টিকেল 48A এবং 51AG। তাহলে বি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট 42, দ্য ফাইনাল স্টেবল কমিউনিটি ইন ইকোলজিক্যাল সাকসেশন ইজ। তাহলে ইকোলজিক্যাল সাকসেশন আমরা ইকোসিস্টেম পড়ার পরে পড়েছিলাম। তো ইকোলজিক্যাল সাকসেশনে সব থেকে শেষে যে কমিউনিটিটা আসে সেই কমিউনিটিটার নাম কি? ঠিক আছে, ফাইনাল স্টেবল কমিউনিটি ইন ইকোলজিক্যাল সাকসেশন ইজ। তাহলে অপশন আছে ক্লাইম্যাক্স, সেরি, পায়োনিয়ার্স, কার্নিভোরস। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ক্লাইম্যাক্স। ঠিক আছে, তাহলে ইকোলজিক্যাল সাকসেশনে যে ফাইনাল যে স্টেবল কমিউনিটিটা তাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি। নেক্সট দেখো 43, study of human population is considered as option A demography, option B anthropology, option C Indian history, option D geography of people. Study of human population অর্থাৎ মানুষের যে জনসংখ্যা সেইটা নিয়ে যে যে বিষয়ের মধ্যে পড়াশোনা করা হয়, স্টাডি করা হয়, তাকে কি বলা হয়? তাহলে এটা হচ্ছে অপশন এ, ডেমোগ্রাফি। ঠিক আছে, যে সাবজেক্টে আমরা হিউম্যান পপুলেশন বা মানুষের জনসংখ্যা নিয়ে পড়াশোনা করে থাকি সেই বিষয়টাকে বলা হয় ডেমোগ্রাফি। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ডেমোগ্রাফি। নেক্সট 44, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে কোনটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল নয়? এর মধ্যে যে চারটে অপশন দেওয়া আছে সেটা তোমাদের বার করতে হবে যে এর মধ্যে কোনটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল বা কনসিকুয়েন্স নয়, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে না সেটা আমাদের জানতে হবে। তাহলে অপশনগুলো দেখো, রাইজিং সি লেভেল, ইনক্রিজড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্সেনিং হেলথ এফেক্টস, অল অফ দ্য অ্যাবভ আর লাইকলি রেজাল্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, তাহলে যে আমরা অপশনগুলো দেখছি তার মধ্যে দেখো অপশন বিটা ইনক্রিজড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে কৃষিজাত যে পণ্য, সেটা কৃষিজাত যে কৃষির বা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতাটা অনেক বেড়ে যাবে সারা পৃথিবী জুড়ে। কিন্তু এটা কখনোই সঠিক হতে পারে না যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি সারা পৃথিবীতে বেড়ে যাবে, এটা কখনোই হতে পারে না। কাজেই গ্লোবাল ওয়ার্মিং এর এটা কখনোই ফলাফল নয়। তাহলে 44 এর বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হয় যে ইনক্রিজড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি, এটা গ্লোবাল ওয়ার্মিং এর কোনো ফলাফল এটা নয়। তাহলে কোশ্চেনটাও সেরকম ছিল। তো কোশ্চেন যখন হবে এগুলো একটু ভালো করে খেয়াল করবে। এখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয় জানতে চাওয়া হয়নি, এখানে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং হলে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে না। ঠিক আছে, তাহলে এর মধ্যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি যে বেড়ে যাবে এই ঘটনাটা ঘটবে না, সুতরাং বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 45, হোয়াট ইজ গ্রিন বেঞ্চ? অপশন এ, ডিভিশন অফ হাই কোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট, বি, a division of ministry that deals with environment, C, it is the division of pollution control board, D, none of the above. তাহলে গ্রিন বেঞ্চটা কি? গ্রিন বেঞ্চ হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডিভিশন অফ হাই কোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট। তাহলে হাইকোর্টে একটা ডিভিশন আছে বা বিভাগ আছে যেগুলো শুধুমাত্র পরিবেশ সম্পর্কিত মামলা বা কেসগুলোকে নিয়ে যারা দেখাশোনা করে বা
সেইগুলোরই নিষ্পত্তি হয় যেখানে, সেইটাকে আমরা বলবো গ্রিন বেঞ্চ। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডিভিশন অফ হাইকোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট। নেক্সট 46, which of the following is a prime health risk associated with greater UV radiation through the atmosphere due to depletion of stratospheric ozone? ঠিক আছে, কোশ্চেনটা কি বলা হচ্ছে যে যখন ইউভি রেডিয়েশনের ফলে, ইউভি রেডিয়েশনটা আমাদের অ্যাটমসফিয়ারে ঢুকে আসছে, কেন না অ্যাটমসফেরিক ওজোনটা যখন কমে যাচ্ছে তখন ইউভি রেডিয়েশন ভিতরে চলে আসছে। কোথায় চলে আসছে? আমাদের বায়ুমণ্ডলে চলে আসছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে চলে আসছে। তার ফলে যে প্রাইম হেলথ রিস্ক, মানে শরীরের যে হেলথ, শরীরের যে কোনো রোগ সৃষ্টিকারী বা রিস্ক যেটাকে বলে, বিপদের সম্ভাবনা, সেটা কোন দিক থেকে হতে পারে। ঠিক আছে, এইটাই চারটে অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে কি যে ওজোন স্তরে ছিদ্র বা ওজোন স্তরটা কমে যাওয়ার ফলে যে ইউভি রেডিয়েশনটা যে আমাদের ট্রোপোস্ফিয়ারে বা আমাদের বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে, তার ফলে আমাদের কোন ধরনের শারীরিক সমস্যা হতে পারে, এইটাই হচ্ছে তোমার কোশ্চেন। এবং চারটে অপশন দেখো, ড্যামেজ টু ডাইজেস্টিভ সিস্টেম, ইনক্রিজ লিভার ক্যান্সার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ইনক্রিজ কিড ক্যান্সার। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, ইনক্রিজড স্কিন ক্যান্সার। অর্থাৎ আমরা জানি যে ইউভি রেডিয়েশন যদি আমরা আমাদের বায়ুমণ্ডলে চলে আসে তাহলে আমাদের স্কিনের সেটা কি করে, স্কিনে যে কোষগুলো আছে সেগুলোকে মিউটেশন করে দেয় এবং পরবর্তীকালে সেখান থেকে ক্যান্সার হয়। তো সুতরাং ইনক্রিজ স্কিন ক্যান্সার, যদি ওজোন স্তরটা কমে যাওয়ার ফলে ইউভি রেডিয়েশন আমাদের বায়ুমণ্ডলে চলে আসে তাহলে স্কিন ক্যান্সারের প্রাদুর্ভাব দেখা দেবে বা বৃদ্ধি পাবে। তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 47, সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার কজেস হুইচ ইকোলজিক্যাল প্রবলেম? সালফার ডাইঅক্সাইড একটা, জানো তোমরা সালফার ডাইঅক্সাইড একটা মানে পলিউটিং গ্যাস, সেটা কি ধরনের ইকোলজিক্যাল প্রবলেম বা বাস্তুতন্ত্রে কি সমস্যা করতে পারে, এটাই প্রশ্ন। তাহলে চারটে অপশন দেখো, এ লস অফ ওজোন লেয়ার at upper atmosphere, reduces rainfall, acid rain, none of these। তাহলে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে কোনটা সম্পর্কিত? সালফার ডাইঅক্সাইড একটা এয়ার পলিউটেন্ট আমরা জানি, এবং আরেকটা জানি যে সালফার ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড রেনের জন্য দায়ী। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? সি, অ্যাসিড রেন। তাহলে সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার কজেস অ্যাসিড রেন। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল ডিজাস্টার? অর্থাৎ কোনটা প্রাকৃতিক বিপর্যয়, যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা প্রাকৃতিক বিপর্যয় বলতে হবে। তো এখানে দেখো রয়েছে নিউক্লিয়ার ডিজাস্টার, হারিকেনস অ্যান্ড টাইফুনস, এপিডেমিক, কেমিক্যাল স্পিল। ঠিক আছে, তো এখানে দেখো নিউক্লিয়ার ডিজাস্টার, এটা জানো ম্যানমেড, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকেই এই ধরনের ডিজাস্টার হয়। এছাড়া হচ্ছে এপিডেমিক, যেটা আমরা বলি মহামারী, এটাও কিন্তু মানুষের জন্যই ছড়ায়, এপিডেমিকটা হয় যেটা। কেমিক্যাল স্পিল, অর্থাৎ যদি বিভিন্ন দূষিত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ফলে যেটা হয় সেটাও কিন্তু মানুষের দ্বারাই হয়। তাহলে ন্যাচারাল ডিজাস্টার এখানে কোনটা পড়ে রইল? হারিকেন অ্যান্ড টাইফুন। ঠিক আছে, হারিকেন টাইফুন এটা এক ধরনের ঘূর্ণিঝড়। তো সেই ঘূর্ণিঝড়টা কিন্তু সম্পূর্ণরূপে কি জিনিসটা, এটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হারিকেনস অ্যান্ড টাইফুনস, এটা অপশন হচ্ছে বি। নেক্সট দেখো, দ্য ইকোলজিক্যাল সাকসেশন দ্যাট স্টার্টস অন এ বেয়ার রক ইজ নোন অ্যাজ, এ হচ্ছে লিথোসিরি, বি হচ্ছে জ্যামোসিরি, সি হ্যালোসিরি, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোলজিক্যাল সাকসেশন যে স্টার্ট হবে যদি একটা বেয়ার রক, মানে একটা একদম ফাঁকা একটা পাথরের উপর স্টার্ট হয়, ইকোলজিক্যাল সাকসেশন পাস স্টার্ট হয়, তখন তাকে আমরা কি বলবো? লিথোসিরি বলবো, না জ্যামোসিরি, না হ্যালোসিরি, না নান অফ দ্য অ্যাবভ? তাহলে লিথোসিরি বলবো আমরা। ঠিক আছে, যখন আমরা দেখবো যে কোনো রকের উপরে স্টার্ট হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন তখন আমরা তাকে বলি লিথোসিরি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, লিথোসিরি। আর বাদবাকি যেগুলো আছে এগুলো তোমরা একটু জেনে নিলে ভালো। জ্যামোসিরি কোথায় হবে? যদি বালি কোথাও থাকে, বালির উপর যখন স্টার্ট হয় তখন তাকে আমরা জ্যামোসিরি বলি। হ্যালোসিরি মানে হচ্ছে যদি কোনো মাটিতে মানে লবণের ভাগ খুব বেশি থাকে সেরকম জায়গায় যদি ইকোলজিক্যাল সাকসেশন স্টার্ট হয় তাকে বলা হচ্ছে হ্যালোসিরি। আর এখানে বলা হচ্ছে, কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের বেয়ার রক,
অর্থাৎ পাথরের উপর, তাহলে সেক্ষেত্রেই হবে লিথোসিরি। তাহলে 49 এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, লিথোসিরি। নেক্সট হচ্ছে 50, দেখো ফসিল ফুয়েল অ্যান্ড মেটালিক মিনারেলস আর, ফসিল ফুয়েল মানে জানো জীবাশ্ম ঘটিত জ্বালানি, আর মেটালিক মিনারেলস মানে ধাতব যে খনিজগুলো আছে সেগুলো রিনিউয়েবল রিসোর্স, ইনএক্সস্টিবল রিসোর্স, নন রিনিউয়েবল রিসোর্স, নান অফ দিস। তাহলে এগুলো কি? এটা রিনিউয়েবল রিসোর্স নয় নিশ্চয়ই, জীবাশ্ম ঘটিত, এগুলি নন রিনিউয়েবল রিসোর্স। তাহলে অপশন হচ্ছে সি, নন রিনিউয়েবল রিসোর্স। তাহলে ফসিল ফুয়েল অ্যান্ড মেটালিক মিনারেলস আর নন রিনিউয়েবল রিসোর্স কাকে বলে জানো নিশ্চয়ই, যে একবার যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা আর ফিরে পেতে পারি না, তাকে আমরা নন রিনিউয়েবল রিসোর্স বলি। তো ফসিল ফুয়েল আর মেটালিক মিনারেলস হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 51, ডিফরেস্টেশন জেনারেলি ডিক্রিজেস এ রেনফল, বি সয়েল ইরোশন, সি ড্রট, ডি গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ডিফরেস্টেশন কোনটাকে কমিয়ে দেয়? এক নম্বর হচ্ছে রেনফল, সয়েল ইরোশন মানে জানো মাটির ক্ষয়, আর ড্রট মানে খরা, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন। তাহলে কোনটাকে ডিক্রিজ করে মানে কমিয়ে দেয়? ডিফরেস্টেশন মানে জানো নিশ্চয়ই গাছ কেটে ফেলা, তাহলে গাছ কেটে ফেলা থেকে কি হতে পারে? বৃষ্টির পরিমাণ একমাত্র কমতে পারে, আর অন্য যেগুলো আছে এগুলো কিন্তু সবই বাড়বে, তাই তো? তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, রেনফল, অর্থাৎ ডিফরেস্টেশন গাছ কাটার ফলে রেনফল কমবে। আচ্ছা 52, burning of fossil fuel causes A, air pollution, B, global warming, C, both A and B, D, none of this. ফসিল ফুয়েল মানে ওই সেই জীবাশ্ম ঘটিত যে জ্বালানি, তাকে জ্বালালে কি হবে? এয়ার পলিউশন হবে আমরা জানি। বি বলছে গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংও হবে। তাহলে এ আর বি যদি দুটোই সঠিক হয় তাহলে অপশন সি তে বলা হচ্ছে বোথ এ এন্ড বি, তাহলে বোথ এ এন্ড বি দুটোই কারেক্ট, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ এ এন্ড বি। Next issue 53, which gas is likely to be reduced in the atmosphere by deforestation? ডিফরেস্টেশন যদি হয় তাহলে কোন গ্যাসটা কমে যেতে পারে? তাহলে এ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বি নাইট্রোজেন, সি অক্সিজেন, ডি সালফার ডাই অক্সাইড। কোন গ্যাসটা কমে যেতে পারে যদি ডিফরেস্টেশন হয়, মানে গাছ কেটে ফেলা হয়? তাহলে কার্বন ডাই অক্সাইড তো জানি আমরা ডিফরেস্টেশন হলে কি হবে, বাড়বে। নাইট্রোজেন কোনো এফেক্ট হবে না, অক্সিজেন কমতে পারে। সুতরাং সালফার ডাই অক্সাইডও বাড়তে পারে, কমবে না। তাহলে রিডিউস করবে কোন গ্যাসটা হতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন, কারণ আমরা জানি যে গাছের ক্ষমতা আছে, সে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেনটা ছাড়ে। কাজেই অক্সিজেনের পরিমাণ যদি অনেক গাছ কেটে ফেলা হয়, ডিফরেস্টেশন করা হয়, তাহলে অক্সিজেনের পরিমাণ কমতে পারে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে অক্সিজেন। 54, সয়েল ইরোশন ক্যান বি প্রিভেন্টেড বাই, অর্থাৎ যে আমাদের মাটির ক্ষয়টা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে তাকে আটকানো যায়, সেটা হলো কি? ডিফরেস্টেশন, অ্যাফরেস্টেশন, ওভারগ্রেজিং, রিমুভাল অফ ভেজিটেশন। অর্থাৎ আমরা চাইছি কি, কোশ্চেনটা কি বলা হচ্ছে, সয়েল ইরোশনকে কিভাবে আটকানো যায়, সয়েল ইরোশন কিভাবে বন্ধ করা যায়। তাহলে একমাত্র যে অপশনটা আমরা এখানে সঠিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি, অ্যাফরেস্টেশন। অর্থাৎ সয়েল ইরোশনটাকে প্রিভেন্ট করা যায় যদি আমরা বেশি করে গাছ লাগাই, অর্থাৎ অ্যাফরেস্টেশন। আর বাদ বাকি যেগুলো আছে বুঝতেই পারছো, এগুলোতে কখনোই সয়েল ইরোশন আটকাবে না, বরং বাড়বে, তাই তো? ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, ওভারগ্রেজিং মানে পশু চারণ করা, রিমুভাল অফ ভেজিটেশন মানে বিভিন্ন ধরনের গাছপালা কেটে সরিয়ে দেওয়া। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, অ্যাফরেস্টেশন, অর্থাৎ সয়েল ইরোশন বন্ধ করা যায় গাছ লাগাবার ফলে। আচ্ছা 55, দেখো the historical moment that is affected by acid rain is, historical monument that is affected by acid rain is, ঠিক আছে, একটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক একটা স্থাপত্য যাকে বলবো আমরা, সেটা অ্যাসিড রেনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনটা? তাজমহল, পিরামিড অফ ইজিপ্ট, পিসা টাওয়ার, গোল্ডেন টেম্পল। আমরা জানি এটা তাজমহল, অর্থাৎ তাজমহলই অ্যাসিড রেনের ফলে তাজমহলের মার্বেলটা ক্ষয়ে যাচ্ছিল, সুতরাং অ্যাসিড রেনের ফলে এফেক্টেড হয়েছে তাজমহল। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, তাজমহল। নেক্সট দেখো 56, হোয়াট ইজ এক্সটিংক্ট স্পিসিস, অর্থাৎ যেটা বলতে পারো আমরা যে বিলুপ্ত প্রজাতি কাকে বলে, হোয়াট ইজ এক্সটিংক্ট স্পিসিস। অপশনগুলি দেখো, স্পিসিস হুইচ হ্যাভ নট বিন ফাউন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট 50 years,
Species which have high likelihood of become endangered in the near future. C. Species which need conservation but very little is known about them. D. All of the above are correct. ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যা দেখছি যে বিলুপ্ত প্রজাতি আমরা কাকে বলবো, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, স্পিসিস হুইচ হ্যাভ নট বিন ফাউন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট 50 ইয়ার্স, অর্থাৎ যে প্রজাতিগুলোকে গত 50 বছরে পৃথিবীর কোথাও তাদের দেখতে পাওয়া যায়নি, তাদেরকে আমরা বিলুপ্ত প্রজাতি বলে মনে করতে পারি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 57, অ্যাসিড রেন কন্টেন্টস। অ্যাসিড রেনের মধ্যে কি থাকে? A. Sulfuric acid, B. Hydrochloric acid, C. Oxalic acid, D. Acetic acid. আমরা যে অ্যাসিড রেন যখন পড়েছি আমরা দেখেছি অ্যাসিড রেনে আমরা দুই রকম অ্যাসিড দেখতে পাই। একটা সালফিউরিক অ্যাসিড হয় যদি সক্স বা SO2 দিয়ে বা সালফার ডাই অক্সাইড দিয়ে যদি এয়ার পলিউশন হয়, আর যদি নাইট্রোজেন ডাই অক্সাইড দিয়ে এয়ার পলিউশন হয় তখন আমরা নাইট্রিক অ্যাসিড দেখতে পাই। তাহলে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই দুটো অ্যাসিড রেনে থাকতে দেখা যায়। তো এখানে কিন্তু অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 57 এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 58 দেখো, সিড ব্যাংকস আর এক্সাম্পলস অফ ইন সিটু কনজারভেশন, ইন ভিভো কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন, এক্স ভিভো কনজারভেশন। তাহলে সিড ব্যাংক মানে বীজ ব্যাংক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একটা কি ধরনের কনজারভেশন? সেটা একটা এক্স সিটু কনজারভেশন। ঠিক আছে, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক্স সিটু কনজারভেশন। তোমাদের নিশ্চয়ই মনে আছে ইন সিটু কনজারভেশন কাকে বলে আর এক্স সিটু কনজারভেশন কাকে বলে। তাহলে সুতরাং সিড ব্যাংক আমরা জানি যখন মানে এক ধরনের এক্স সিটু কনজারভেশন, যেখানে প্রজাতিগুলোকে, তাদের বিশেষ করে উদ্ভিদের যে প্রজাতিগুলো তাদের বীজটা সংগ্রহ করে একটা ব্যাংক মানে স্টোর করে রেখে দেওয়া হয়, যাকে আমরা সিড ব্যাংক বলি, যাতে পরবর্তীকালে ওই গাছটা যদি কোনো সময় ওয়ার্ল্ড থেকে হারিয়েও যায় তখন ওই বীজটাকে বপন করে আবার নতুন করে সেই গাছটাকে ফিরে পেতে পারি আমরা। তার জন্যই এটা এক ধরনের সংরক্ষণ এবং এটা হচ্ছে একটা এক্স সিটু কনজারভেশন। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 59 দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ বায়োডাইভার্সিটি লস? অপশন বায়োডাইভার্সিটি লস মানে বায়োডাইভার্সিটি হারিয়ে যাওয়ার কারণগুলো জানতে চাইছে, কোনটা কারণ? এ হচ্ছে স্পিসিস লস দেয়ার হ্যাবিটেট, পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমাল, সি হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, ডি হচ্ছে অল অফ দিস। তাহলে বায়োডাইভার্সিটি লসের কিন্তু এই সবগুলোই কারণ, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দিস। 60 দেখো, the international organization which mainly conducts research on biodiversity conservation. তাহলে কোন আন্তর্জাতিক সংস্থা আছে যেগুলো তাদের গবেষণা করছে কিসের উপরে না জীব বৈচিত্র্য সংরক্ষণের উপর? চারটে সংস্থার নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ, ইউএনইপি, আরডিবি, আইইউসিএন, ডব্লিউডব্লিউএফ। আমরা জানি আইইউসিএন যেটা মেনলি তারা বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপর তাদের রিসার্চ আছে, এবং জানো তোমরা রেড ডেটা বুক ইত্যাদি এগুলি আইইউসিএনই বার করেছে, এবং তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্পিসিসকে তাদের মানে বিপদাপন্ন প্রজাতিগুলোকে লিস্ট বানিয়েছে তাদেরকে সংরক্ষণ করার জন্য। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আইইউসিএন, এটা অপশন সি। 61 দেখো, হেড অফিস অফ দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিস কোথায়? রাইট অ্যান্সার হচ্ছে কলকাতা। তাহলে এখানে অপশন সি কলকাতা। 62 ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইজ। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে, দেখো চারটে অপশন আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক। তাহলে এটা ফার্স্ট অ্যান্সারটাই কারেক্ট, এ জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট দেখো 63, দ্য বুক অরিজিন অফ স্পিসিস ওয়াজ রিটেন বাই। তাহলে এই একটা বইয়ের নাম অরিজিন অফ স্পিসিস, খুব বিখ্যাত একটা গ্রন্থ, এবং সেটা কে লিখেছিলেন? রালফ ইমারসন, ইপি ওডাম, এসপি গোদরেজ, স্যার চার্লস ডারউইন। এটা স্যার চার্লস ডারউইন এই বইটা লিখেছিলেন অরিজিন অফ স্পিসিস। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, চার্লস ডারউইন। 64 দেখো, ইন ইকোলজি কনজিউমার্স আর অলসো নোন অ্যাজ ফটো অটোট্রফস, স্যাপ্রোট্রফস, হেটারোট্রফস, রিডিউসার্স। আচ্ছা, আমরা জানি কনজিউমার মানে কি? খাদক। ইকোলজিতে আমরা কনজিউমার বলতে বুঝি খাদক, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, এদেরকে আমরা কনজিউমার বা খাদক বলি। আর একটা গ্রুপ আছে যারা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সবুজ উদ্ভিদ, তাদেরকে আমরা কি বলি?
তাদেরকে প্রডিউসার বলি। তাহলে একটা প্রডিউসার একটা কনজিউমার আমরা জানি, আর উৎপাদক আর খাদক। আর উৎপাদকের আর একটা নাম আছে অটোট্রফ, আর খাদকের আরেকটা নাম আছে হেটারোট্রফস। তাহলে বুঝতে পারছো এখানে রাইট অ্যান্সার হবে সি, হেটারোট্রফস। তাহলে কনজিউমারের আরেকটা নাম কি? কনজিউমারের আরেকটা নাম হচ্ছে হেটারোট্রফস। সি হচ্ছে রাইট অ্যান্সার। 65 দেখো, অ্যান এক্সাম্পল অফ লটিক সিস্টেম। লটিক সিস্টেম মানে কি? যে যে সমস্ত আমরা ইকোসিস্টেমে আমরা দেখি যে জলটা যার মধ্যে স্রোত আছে, যে জলের স্রোত আছে আমরা সেটাকে লটিক ইকোসিস্টেম বলে থাকি ওয়াটারের ক্ষেত্রে। তো এখানে কি আছে? পন্ড, রিভার, লেক, রিজার্ভার। তাহলে বুঝতেই পারছো এখানে স্রোত কোথায় আমরা দেখতে পাবো? দেখতে পাবো কোথায়? রিভারে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিভার। ঠিক আছে, লটিক ইকোসিস্টেম। নেক্সট দেখো, হোয়াট ইজ প্ল্যাঙ্কটন? প্ল্যাঙ্কটন কাকে বলে? মাইক্রোস্কোপিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, বটম ডুয়েলিং অ্যাকোয়াটিক অর্গানিজম, লার্জ প্ল্যান্টস ইন ওয়াটার, আর নান অফ দিস। তাহলে প্ল্যাঙ্কটন হচ্ছে কি? প্ল্যাঙ্কটন হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট, মাইক্রোস্কোপিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। কিন্তু এখানে একটা কথা আছে, এটা অ্যাকচুয়ালি হবে অ্যাকোয়াটিক। ঠিক আছে, মানে জলে থাকে, প্ল্যাঙ্কটন কিন্তু জলে থাকে। তাহলে মাইক্রোস্কোপিক অর্থাৎ এটা আণুবীক্ষণিক এবং জলের মধ্যে ভেসে বেড়ায়। সে প্লান্টও হতে পারে, সে অ্যানিমালও হতে পারে, তাকে আমরা মানে প্ল্যাঙ্কটন বলে থাকি। মাইক্রোস্কোপিক ফ্লোটিং অ্যাকোয়াটিক অর্গানিজম হবে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। কিন্তু আর যদি প্ল্যান্ট হয় তখন আমরা তাকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি, আর যদি অ্যানিমাল হয় তাকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলি। কিন্তু সব দুটোকে মিলিয়ে আমরা কি বলে থাকি? প্ল্যাঙ্কটন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, মাইক্রোস্কোপিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। নাও দেখো 67, ওয়াটার প্রিভেনশন কন্ট্রোল পলিউশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স ইন দ্য ইয়ার। কোন বছরে জল দূষণ নিয়ন্ত্রণ আইনটা এসেছিল? সেটা হচ্ছে 1974। ঠিক আছে, 1974 সালে এসেছিল এই আইনটা। নেক্সট দেখো 68, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অকার্ড ইন। সাইলেন্ট ভ্যালি একটা মুভমেন্ট হয়েছিল, সেটা একটা মানে পরিবেশকে বাঁচানোর জন্য একটা আন্দোলন গড়ে উঠেছিল। সেটা কোথায় হয়েছিল? অপশনগুলো মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, আসাম। তাহলে এটা হয়েছিল কেরালাতে। তাহলে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল কেরালায়। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, কেরালা। নেক্সট দেখো 69, হুইচ ইকোলজিক্যাল পিরামিড ইজ অলওয়েজ আপরাইট। ঠিক আছে, আমরা যখন ইকোসিস্টেম পড়েছি আমরা ইকোলজিক্যাল মানে ইকোসিস্টেম মানে পিরামিডও পড়েছিলাম। তো পিরামিড পড়তে গিয়ে ইকোসিস্টেমে যে পিরামিড পড়েছিলাম তাকে আমরা তিন রকম দেখেছিলাম। একটা পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। তার মধ্যে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে কোন কোন পিরামিডগুলি সোজা হবে, কোনটা পিরামিডটা উল্টো হবে, আবার কোনটা সোজা উল্টা দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জিওমেট্রিক শেপটা পিরামিডের, সেটা কখনো সোজা হতে পারে, কখনো উল্টা হতে পারে। তো কোন এখানে কোশ্চেনটা হচ্ছে কি যে পিরামিড, কোন ইকোলজিক্যাল পিরামিডটা সব সময় সোজাই থাকবে, এটা কখনোই উল্টানো বা ইনভার্টেড হবে না। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। তোমরা নিশ্চয়ই জানো পিরামিড অফ এনার্জি, এবং এনার্জি সবসময় যেহেতু সূর্য থেকে আসছে আমাদের এনার্জিটা, সান ইজ দ্য সোর্স অফ এনার্জি, সান থেকে যে এনার্জিটা পায় সে হচ্ছে প্রডিউসার, তার মধ্যে সব থেকে বেশি এনার্জি। তারপরে পরবর্তী যে আসছে প্রাইমারি কনজিউমার, তার মধ্যে তার থেকে কম, এইভাবে কমতে থাকে। তাহলে এনার্জিটা ক্রমশ কমতে থাকে। তাহলে যত আমরা ফুড চেনের উপর দিকে উঠবো তত আমরা দেখবো, বা ফুড পিরামিডের উপর দিকে উঠবো তত দেখবো এনার্জিটা কমতে থাকে। তার জন্য এই পিরামিডটা কখনোই কিন্তু উল্টো হবে না, ইনভার্টেড হবে না, সব সময় সোজা হবে। তাহলে এটা অ্যান্সার 69 এর সি, পিরামিড অফ এনার্জি। নেক্সট দেখো 70, নেম অফ ওয়ান ফেমাস এনভায়রনমেন্টাল লয়ার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের একজন বিখ্যাত এনভায়রনমেন্টাল লয়ারের নাম করো। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে বি, এমসি মেহতা। মনে রাখবে এমসি মেহতা, উনি একজন মানে শুধু ভারতের না সারা পৃথিবী বিখ্যাত, উনি একজন মানে উকিল, একজন লয়ার, যিনি কি করেছিলেন যে এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য উনি অনেক কেস করেছিলেন এবং সেগুলোতে তার মানে জয়লাভও করেছিলেন, এবং তার ফলে কিন্তু আমাদের দেশের পরিবেশকে বাঁচাতে অনেকটাই সাহায্য হয়েছিল। যেমন তাজমহলের ঘটনা তোমরা জানো, তাজমহলে অ্যাসিড রেন, এটাও কিন্তু এই এমসি মেহতারই কেসের ফলে এটা বন্ধ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এমসি মেহতা। 71 দেখো, দ্য থিকনেস অফ স্ট্র্যাটোস্ফেরিক ওজোন লেয়ার ইজ মেজার্ড ইন সিভার্টস, ডবসন ইউনিট, মেলসন ইউনিটস, বিফোর্ড স্কেল। ঠিক আছে, তাহলে থিকনেস
স্ট্র্যাটোস্ফেরিক ওজোন, আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন থাকে, সেই ওজোনের যে থিকনেসটা, যে কতটা পুরু আছে লেয়ারটা, তার উপরই তো আমরা জানি যত পুরু থাকবে সেটা তত কি হবে, আমরা ইউভি রেডিয়েশনটা আমাদের ট্রপোস্ফিয়ারে এসে পৌঁছাবে না এবং জীবজগৎ সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা জানি বর্তমানে থিকনেসটা ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এই থিকনেসটা যে মাপা হয় সেটা কোন ইউনিট দিয়ে মাপা হয়, কোন এককে মাপা হয়? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডবসন ইউনিট। মনে রাখবে, থিকনেস অফ স্ট্র্যাটোস্ফেরিক ওজোন মেজার্ড ইন ডবসন ইউনিট। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 72 দেখো, এক্সাম্পল অফ এ বেন্থস ইজ ফিশ, জুপ্ল্যাঙ্কটন, স্নেল, ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ধরনের কোশ্চেন গুলো বলার আগে তোমাদের জানতে হবে যে বেন্থসটা কি। বেন্থস জানলেই তুমি কিন্তু আনসার দিতে পারবে। তাহলে বেন্থস হচ্ছে যেগুলো হচ্ছে বটম ডুয়েলিং অর্গানিজম। বটম ডুয়েলিং অর্গানিজম কোথায় না, জলের তলায়। জলের তলায়, যেমন পুকুরে, লেকে, যেগুলো তলার দিকে একদম মাটিতে, ঠিক আছে, একদম একদম নিচের দিকে, যেটা মাটির মধ্যে আটকে থাকে, মাটির মধ্যে থাকে যেগুলো অর্গানিজম, সেগুলোকে আমরা বলে থাকি বেন্থস। তাহলে এখানে আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো কোনোটাই, তার মধ্যে স্নেল হচ্ছে একমাত্র যে কিন্তু, বা শামুক, ঝিনুক, এইগুলোকে আমরা বলছি এগুলো হচ্ছে বেন্থস। তাহলে স্নেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 72 এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Now 73, where the first, second and third Earth Summit took place in 1992, 2002 and 2012 respectively. তাহলে আমাদের পৃথিবীতে আমরা জানি যে 1992 সাল থেকে আমাদের আর্ট সামিট হওয়া শুরু হয়েছে, তাই তো? এবং দেখা যাচ্ছে 10 বছর পরে পরে হয়। 1992 হয়েছিল, তারপর 2002 হয়েছিল, তারপর 2012 হয়েছিল। তো এটা কোন কোন জায়গায় হয়েছে সেটাই তো বলা হচ্ছে। অপশনগুলো দেখা যাক। জোহানেসবার্গ, দোহা, রিও ডি জেনেরিও। বি, রিও ডি জেনেরিও, জোহানেসবার্গ, দোহা। সি, রিও ডি জেনেরিও, কিয়োটো, জোহানেসবার্গ। ডি হচ্ছে রিও ডি জেনেরিও, জোহানেসবার্গ, রিও ডি জেনেরিও। তাহলে এর মধ্যে যে অপশনগুলো রয়েছে, বিভিন্ন জায়গার তিনটে নাম দেওয়া হয়েছে, তিনটে জায়গার নাম দেওয়া হয়েছে, তিনটে ইয়ারে হয়েছিল। একটা 1992 যে ফার্স্ট আর্থ সামিট কোথায় হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা রিও ডি জেনেরিওতে হয়েছিল। তাহলে ফার্স্ট অ্যান্সারটা হবে, ফার্স্টের মানে শহরটা হচ্ছে রিও ডি জেনেরিও। এবার দেখতে হবে যে 2002 কোথায় হয়েছিল। 2002 হয়েছিল জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা, জোহানেসবার্গে হয়েছিল। আর 3 নম্বরটা হচ্ছে 2012। 2012তে কোথায় হয়েছিল? 2012তে এগেইন রিও ডি জেনেরিও, ব্রাজিলে হয়েছিল। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 1992তে রিও ডি জেনেরিও, 2002তে জোহানেসবার্গ এবং 2012-এ রিও ডি জেনেরিও। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 74, রিজিয়ন হোয়ার ফ্রেশ ওয়াটার মিট সল্ট ওয়াটার ইজ কল্ড। যেখানে ফ্রেশ ওয়াটারটা সল্ট ওয়াটারের সঙ্গে মিশছে, অর্থাৎ ধরো নদী আর সমুদ্রের জল, সমুদ্রের জলটা আমরা জানি লবণাক্ত, নদীর জলটা হচ্ছে মিষ্ট জল, ফ্রেশ ওয়াটার, এইগুলো যেখানে একটা জায়গায় মিশছে, এই জায়গাগুলো আমরা বলি সেখানে জলটা মানে পুরোপুরি লবণাক্তও নয়, পুরোপুরি ফ্রেশ ওয়াটারও মিষ্ট জলও নয়। তাহলে এইরকম যে জলটাকে, সেই জলটা, এই জায়গাগুলোকে কি বলা হয়? এস্চুয়ারি। ঠিক আছে, মনে রাখবে। 74 এর সি, অ্যান্সার সি হচ্ছে এস্চুয়ারি। যেখানে ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার এসে মিশে, সেই জায়গাটাকে আমরা এস্চুয়ারি বলে থাকি। 75, the order of basic process involved in ecological succession is। ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন একটা মানে প্রসেস আছে, মানে প্রসেস মানে কতগুলো স্টেপ আছে, কতগুলো স্টেপের মাধ্যমে ইকোলজিক্যাল সাকসেশন হয়। তো এই স্টেপগুলো পরপর কি এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ দেখো, নুডেশন, ইনভেশন, কম্পিটিশন, রিয়াকশন, স্টেবিলাইজেশন। বি তে বলছে নুডেশন, স্টেবিলাইজেশন, কম্পিটিশন, ইনভেশন, রিয়াকশন। সি তে বলছে ইনভেশন, নুডেশন, কম্পিটিশন, রিয়াকশন, স্টেবিলাইজেশন। ডি তে বলা হচ্ছে ইনভেশন, স্টেবিলাইজেশন, কম্পিটিশন, রিয়াকশন, নুডেশন। তাহলে এর মধ্যে চারটে যে অপশন আছে, এর মধ্যে ফার্স্ট অপশনটাই কারেক্ট, যেখানে স্টার্ট হচ্ছে নুডেশন দিয়ে, অর্থাৎ একটা ফাঁকা জায়গায় স্টার্ট হয়, যাকে আমরা নুডেশন বলি। দ্বিতীয় হচ্ছে ইনভেশন, যখন একটা জীব বা একটা প্রাণী এখানে প্রথম এসে উপস্থিত হয় এবং তার জীবনযাত্রা শুরু করে, তাকে আমরা বলি ইনভেশন। ইনভেশনের পর হচ্ছে কম্পিটিশন, তারপরে সে যখন এখানে বাঁচা শুরু করে তখন তার সংখ্যায় বাড়ে এবং খাদ্য বাসস্থানের জন্য নিজেদের মধ্যে কম্পিটিশন দেয়, সেটাকে বলছি থার্ড স্টেপ, কম্পিটিশন।
এবার যখন একটা স্পিসিস এখানে রয়েছে তখন সে কি করে, তার এনভায়রনমেন্ট থেকে সে বিভিন্ন রকম খাদ্য বাঁচার জন্য সে বিভিন্ন রকম কাজ করে, যার ফলে পরিবেশের উপর একটা এফেক্ট পড়ে, যাকে আমরা বলছি রিয়াকশন। এবং আলটিমেটলি হচ্ছে একটা প্রজাতি বা একটা কমিউনিটিকে দেখা যায় সে কিন্তু মানে কন্টিনিউ সে একটা পরিবেশে বাঁচতে পারছে এবং পরিবেশের সব পরিবর্তনগুলোকে সে নিজে অ্যাডজাস্ট করে নিয়ে বাঁচতে পারছে, তাকে আমরা বলছি স্টেবিলাইজেশন। তাহলে ফার্স্ট যে অপশনটা অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ বেসিক প্রসেস যে ইকোলজিক্যাল সাকসেশনের আছে সেটা পরপর কোনটা স্টেপটা সঠিক স্টেপগুলো হচ্ছে নুডেশন, ইনভেশন, কম্পিটিশন, রিয়াকশন আর স্টেবিলাইজেশন। ঠিক আছে, এইটা হচ্ছে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো 76, নিউট্রিয়েন্টস আর রিসাইকেলড ইন ইকোসিস্টেম বাই, নিউট্রিয়েন্টস by biogeochemical cycles, producer, consumers, energy flow। তাহলে নিউট্রিয়েন্টস বা পুষ্টিকর পদার্থগুলো আমাদের ইকোসিস্টেমে চক্রাকারে ঘুরছে, সাইকেলের মতো ঘুরছে। ঠিক আছে, তাহলে এই যে চক্রাকারে ঘুরছে ইকোসিস্টেমে আমরা জানি সেটা কিসের মাধ্যমে ঘুরছে, চারটে বলা হয়েছে, যেমন বায়োজিওকেমিক্যাল সাইকেল, প্রোডিউসার, কনজিউমার, এনার্জি ফ্লো। এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেলে কিন্তু এই নিউট্রিয়েন্ট বা পুষ্টিকর পদার্থগুলো ইকোসিস্টেমে চক্রাকারে ঘুরছে। নেক্সট দেখো 77, কার্বন ডাইঅক্সাইড ইজ এ পলিউটেন্ট বিকজ it reacts with oxygen, it reacts with hemoglobin, it inhibits glycolysis, it makes nervous system inactive। কার্বন মনোক্সাইড বা সিও যেটাকে বলা হয় সেটা একটা পলিউটেন্ট, কেন এবং সে কি করে, ইট রিয়াক্টস উইথ অক্সিজেন, ইট রিয়াক্টস উইথ হিমোগ্লোবিন, ইট ইনহিবিটস গ্লাইকোলাইসিস, ইট মেক্স নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভ। কোনটা হবে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ইট রিয়াক্টস উইথ হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বন মনোক্সাইড কি করে, আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেখানে তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন, এবং কার্বক্সি হিমোগ্লোবিন মানে হচ্ছে শরীরের মধ্যে কি হয়, অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে রিয়াকশন করে বলেই এটা কিন্তু কার্বন মনোক্সাইডকে আমরা একটা পলিউট্যান্ট বলে থাকি। তাহলে 77 এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইট রিয়াক্টস উইথ হিমোগ্লোবিন। নেক্সট দেখো 78, balancing the need to use resources and also conserve them for the future is called balancing the need to use resources and also conserve them for future। তার মানে আমাদের একটা ভারসাম্য রাখতে হবে কিসের মধ্যে, যে আমরা বর্তমানে যে রিসোর্সটা বা সম্পদ আমরা ইউজ করছি এবং ভবিষ্যতের জন্য আমরা কিন্তু সংরক্ষণ করতে হবে, ভবিষ্যতে যারা ফিউচার জেনারেশন আছে তাদের জন্য। এই যে ঘটনাটাকে কি বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট একেই বলা হয়। অর্থাৎ তুমি এখনো আমরা রিসোর্সটাকে ইউজ করব কিন্তু ভবিষ্যতেও আমরা কি করব সেটাকে, যাতে সেটা থাকে ভবিষ্যতে, এমন না হয় যে আমরা আজকের দিনে সব ইউজ করে ফেললাম ভবিষ্যতে মানুষ কিছুই পেলো না, সেটা না। অর্থাৎ আমরা এমন ভাবে রিসোর্স গুলোকে ইউজ করব যে এখনো আমরা ইউজ করতে পারবো, ভবিষ্যতেও সেটা কিন্তু সংরক্ষিত থাকবে। তাহলে এই যে ব্যালেন্সটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অপশন এ কারেক্ট অ্যান্সার। 79 দেখো, IUCN হেডকোয়ার্টার ইজ এট, IUCN এর কথা আমরা আগেই দেখেছি, এটার ফুল কথাও তোমরা একটু পড়ে রাখবে যে IUCN এর ফুল ইয়েটা কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, IUCN। তাহলে IUCN এর হেডকোয়ার্টারটা কোথায়, এটা সুইজারল্যান্ডে। অপশন এ ইজ দ্য কারেক্ট সেন্টার, সুইজারল্যান্ড। আচ্ছা 80 দেখো, ইনক্রিজিং স্কিন ক্যান্সার অ্যান্ড হাই মিউটেশন রেট আর দ্য রেজাল্ট অফ ওজোন ডিপ্লেশন, অ্যাসিড রেন, কার্বন মনোক্সাইড পপুলেশন, নান অফ দিস। তাহলে ইনক্রিজ স্কিন ক্যান্সার আর হাই মিউটেশন রেট বলেইছি আগে, যেটা শুনেছো তোমরা, যে এটা কেসের জন্য হয়, এটা হচ্ছে ওজোন স্তরে ছিদ্র বলতে পারো, বা ওজোন স্তরে যে পুরোটা ছিল, যে থিকনেসটা ছিল, সেই থিকনেসটা কমে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। তার ফলে ইউভি রেডিয়েশন আমাদের বায়ুমণ্ডলে চলে আসছে এবং স্কিন ক্যান্সার এবং অন্যান্য মিউটেশন করছে। তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে, অপশন এ ওজোন ডিপ্লেশন। তাহলে ইনক্রিজিং স্কিন ক্যান্সার কিসের জন্য হচ্ছে, ওজোন ডিপ্লেশনের জন্য হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এর সঙ্গেই তোমাদের কিন্তু 2018 সালের পুরো কোশ্চেনটা কিন্তু আমরা পার্ট 1 একটা ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে পার্ট 2, এর মাধ্যমে আমাদের পুরো 2018 সালের যে কোশ্চেনটা সেটা তোমাদের পুরোটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।